ডেকেছে। এর আগে 18 জানুয়ারি একটা হরতাল হয়েছিল, সেটা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল। সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না। ধানমন্ডি 32 লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য। সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত। রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে মিছিল, মিটিংয়ে। তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে? ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কিরকম ভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা, তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই। সত্য কথা। এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন এবং তার সর্বশেষ একটি অডিও। ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এটাই মনে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে। সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিওর শুরুতেই যে কিছু অংশবিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজ আওয়ামী লীগের হরতাল, অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল। এটা চলছে, অবশ্য কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা, কিন্তু তারা এটা অফিসিয়ালি ডেকেছে। এর আগে 18 জানুয়ারি একটা হরতাল হয়েছিল, সেটা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল। সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না। কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন। নট অনলি দ্যাট, তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে। ওটা নিয়ে কথা বলতে চাই এবং সরকার আসলে খুব দ্রুত একটা পথ খুঁজে বের করতে হবে সেই প্রসঙ্গে কথা বলো। তার আগে আরেকটা ইস্যু একটু এই হরতাল রিলেটেড একটু যোগ করতে চাই। সারা দেশে জামায়াতের বিক্ষোভ আছে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বলছে। ঢাকায় আছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে। এখানে তিনি কারাবন্দী আছেন, তাকে নানান রকম নির্যাতন করা হয়েছে এবং এটা সঠিক হচ্ছে না, ওনাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের একটা আলাপটা আমার কাছে জরুরি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের এই দিনের কর্মসূচি দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি। এই কারণে, মানে এটা দেয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের গুরুত্ব দেয়া, যে আওয়ামী লীগের একটা হরতাল হবে এবং সেই হরতালের দিন মাঠে জামায়াত থাকতে চাইছে টু কমব্যাট আওয়ামী লীগ, টু কন্টেইন আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগকে হয়তো গুরুত্ব দেওয়া হয়। আর এর বাইরেও আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। আমি দীর্ঘদিন এই কথা বলেছি, এটা সবার ক্ষেত্রে বলবো। এটা বিএনপিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে, আমি একই কথাই বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ যদি মাঠে নামে তাকে কিভাবে ডিল করবে সেটা রাষ্ট্র এবং সরকার সিদ্ধান্ত নেবে। ওকে ঠেকানোর জন্য ওর কোনোরকম কোনো 2 নম্বরই কোনোরকম কোনো সকল নাশকতা বা অন্য কোনো পরিকল্পনা ঠেকানোর কোনো দায়িত্ব জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নাই। আর এছাড়াও যে বললাম, একটা এথিক্যালি আওয়ামী লীগকে বুস্ট করা হলো, যে আওয়ামী লীগের কর্মসূচিকে এখন এইভাবে দেখা হচ্ছে যে এটা ঠেকাতে আমি জানি না জামায়াত এটা এইভাবে করছে কিনা, এই কারণে করছে কিনা, কিন্তু পারসেপশনটা সেরকম মনে হয়। ঠেকানোর জন্য জামায়াতের মতো একটা দলকে মাঠে থাকতে হচ্ছে, তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের 6 মাস পর আস্তে আস্তে ফ্যাক্টর হয়ে উঠছে। কিন্তু যে বিষয়ে আসলে মূল ভিডিওটা করতে চেয়েছি, আমি আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢুকলাম যে তারা হরতালকে নিয়ে কি বলছে। এর মধ্যে দেখলাম যে তারা অনেকগুলো মিছিলের ছবি দিয়েছে। এগুলো কোথায় কিভাবে হয়েছে সাসপিশাস, কোনো সন্দেহ নাই। কারণ হলো এগুলো ইন্ডিয়াতেও কিছু লোক মিলে করিয়ে দিলে এখানে কিছু দেখা যায় না, এমন প্রচুর জায়গা। কিন্তু তারপর আমি পড়ি, হরতালের সমর্থনে পটুয়াখালী জেলার মশাল মিছিল, বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল, বান্দরবান জেলায় অবৈধ দখলদারি ইউনুসের পদত্যাগ, চট্টগ্রামে মশাল মিছিল, ধানমন্ডি 25 নম্বরে হামলা, অবৈধ দখলদারি ইউনুসের পদত্যাগের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মশাল মিছিল,
এইরকম নানান রকম টুঙ্গিপাড়া ছাত্রলীগের, টুঙ্গিপাড়া আরও অন্যান্য সংস্থা করেছে, এবং টুঙ্গিপাড়ায় বা মানে গোপালগঞ্জে তাদের এখনও যথেষ্ট কর্মসূচি আছে, মিরপুরে, সিলেটে। যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই, সত্য কথা। এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন, এবং তার সর্বশেষ একটি অডিও রেকর্ড সোমবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে তিনি বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন যারা জুলাই আগস্ট আন্দোলনে আক্রান্তের শিকার, বিশেষ করে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। কোনো হত্যাকাণ্ডেই দায় মুক্তি হতে পারে না। বর্তমান সরকার পুলিশ হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদেরকে দায় মুক্তি দিয়েছেন, এটি তিনি হতে দিবেন না। তিনি সময় সুযোগ মতো ফিরে আসবেন, তিনি হত্যার কাণ্ডের বিচার করবেন। এখন তিনি কিভাবে ফিরে আসবেন, কোন প্রক্রিয়ায় ফিরে আসবেন, সেটা নিয়ে একটু কথা বলবো, এবং তিনি ফিরে এলেও বা কি হতে পারে। তিনি যে কথাগুলো আরো বলেছেন তার মধ্যে রয়েছে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, সে বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কে শয়তান, কোন শয়তানকে খোঁজা হচ্ছে, যাদেরকে ধরা হচ্ছে তারা তো সব আওয়ামী লীগের নেতা কর্মী। হ্যাঁ, এটি নিয়েও তো বিতর্ক রয়েছে, অবশ্যই বিতর্ক রয়েছে। কিন্তু তিনি যে বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, বেশ ভালো কথা, এটা তো আমরাও চাই। কিন্তু ওই যে জুলাই আগস্ট আন্দোলনে যে সাধারণ মানুষগুলো নিহত হয়েছেন, পুলিশের গুলিতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে ছাত্ররা নিহত হয়েছেন, সেই বিচারের কথা কেন বলছেন না শেখ হাসিনা? নাকি এই কথাগুলো ভুল, শুধু পুলিশই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষ নিহত হননি? আচ্ছা, সাধারণ মানুষ যদি নিহত হয়ে থাকেন তাহলে কাদের দ্বারা নিহত হয়েছেন? কেউ হয়তো বলবেন যে বিশাল এক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আচ্ছা, তাও মানলাম। কিন্তু আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা দেখাচ্ছেন ভিডিও ফুটেজে কিভাবে গুলি করা হচ্ছে, কিভাবে তারপরেও ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে, সেখানে আবার ছিলেন সাবেক আইজিপি, নির্বিকার ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন। এইগুলো তার মিথ্যা নয়, তাই না? কেন সেগুলো উচ্চারণ করা হয় না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যে রিপোর্টটি গত কয়েকদিন আগে দিল, সেটি নিয়েও নিশ্চয়ই বিতর্ক চলছে, সমালোচনার ঊর্ধ্বে নয় রিপোর্টটি। সেখানে এই হাই কমিশনের যিনি প্রধান ভলকার তুর, তিনি কি বলছেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংসতার পথ বেছে নিয়েছিল, এবং পাশাপাশি জাতিসংঘ আবার কিছু সুপারিশও করেছে যে হাসিনা পরবর্তী রাজনৈতিক এবং যে সামাজিক একটা। তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে? ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কিরকম ভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে, আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার। কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সমন্বয়ক ছিলেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন, মেইনস্ট্রিম রাজনীতিতে তারা ফিরে আসতে পারবেন। এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে, অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে, এবং সেটাও উল্লেখযোগ্য। এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প শতাংশ, ব্যাপারটা আসলে তা নয়। এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন
একজন সমন্বয়ক সার্জিস আলম, তিনি অনেকটা একই সুরে বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত নন, যারা কোনো অন্যায় করেননি, তারা বা তাদের ব্যাপারে, আওয়ামী লীগের ওই নেতাদের ব্যাপারে, কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন, তারা চাইলে রাজনীতি করতে পারবেন। এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে বিএনপি, তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয়, আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকটা মানসিকভাবে যুক্ত, বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে, যে দলগুলো আমন্ত্রণ পায়, সেই আমন্ত্রণে যে দলগুলো আসে, বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটি ভাবেই শুরুর দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে, তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান। এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয়, তো একচেটিয়া ভাবে বিএনপি জয়লাভ করবে। কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন, যে সাংগঠনিক শক্তি, যে পরিমাণ কর্মী নেতা রয়েছে, তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ বিহীন সময়ে, যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন, বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত। রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে মিছিল, মিটিংয়ে সঙ্গবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। কারণ একটাই, আজ বাংলাদেশে হরতাল চলছে। হ্যাঁ, আজ বাংলাদেশে হরতাল চলছে। লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন। শুধু অপেক্ষা বিরিয়ানির পালা, যখনই বিরিয়ানি আসবে সেই বিরিয়ানিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি ৩২ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে। আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই, বিন্দুমাত্র কি অনুশোচনা নাই, বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই। আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া, এত নির্লজ্জ, এত বেশরমা হয় কি করে। সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বলদ যদি আতালে না হয় কিনে কি আর পালা যায়। আওয়ামী লীগের দশা হচ্ছে তাই। এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয়, সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন। বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে। সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল, কিন্তু এই হরতালে কোনো মানুষের সাড়া নেই। হরতাল হয় শহরে, হরতাল হয় বড় বড় রাস্তাঘাটে, যেখানে পরিবহন চলবে, যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে। কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে, রাস্তার পাশে, গ্রামের মধ্যে, গাছগাছালি, পাহাড় পর্বত, জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে। দিনের বেলা দুইজন মানুষ ঠিকমতো রাস্তায় দাঁড়িয়ে শেখ মুজিবের নামে কিংবা শেখ হাসিনার নামে একটা স্লোগান তোলার মতো যাদের মুরাদ নাই, তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে। আমি সে কারণেই বললাম যে ধানমন্ডি ৩২ এখন লোকে লোকারণ্য। সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম। কারণ এটাই আওয়ামী লীগ স্বপ্ন দেখে। 0 পয়েন্টেও আওয়ামী লীগ এই একই স্বপ্ন দেখেছিল যে লোক আর লোক হয়ে যাবে। এখন প্রতিনিয়ত অনলাইনের ভাষণেও শেখ হাসিনা উপস্থিত হয়ে অনলাইনে বক্তব্য দেয়। মনে করেছিল যে এই অনলাইন থেকেই তো আমার পতন হয়েছে, তো আমি আবার দেখি অনলাইন কিছু ঘটাইলে আমার আবার ক্ষমতায় আসা যায় কি না। না, যায় না। অনলাইনের ব্যবহারটা আপনি যেই সময় করছেন সেই সময়টা হচ্ছে আপনার জন্য একটি খারাপ সময়। আর এই বাংলাদেশের জনগণ যখন করেছে,
তখন আপনার জুলুম, অত্যাচার, বেবিচার, অনাচার, 16 বছরের বিভৎস সকল কর্মকাণ্ডের কারণে আপনার বিরুদ্ধে যখন জনগণ ফুঁসে উঠেছে, সেটাই একটি আন্দোলনের রূপ ধারণ করেছে। এখন আপনারা যেরকম মনে মনে কলা খাওয়া শুরু করেছেন, এত সস্তা কলা বাংলাদেশে আপনারা খেতে পারবেন না। কোথায় তোমাদের বাচ্চাগুলো? কোথায় তোমাদের মানুষগুলো? কোথায় তোমরা মিছিল করছো? কোথায় তোমরা পিকেটিং করছো? কোথায় তোমার হরতাল পালন হচ্ছে? আজ সকাল থেকে এখন পর্যন্ত র্যাবকে আটকে কেন গেল না? এই নামটা শেখ হাসিনা একেবারে বরবাদ করে ফেলছে। অথচ র্যাবের শুরুটা চিন্তা করেন, বিএনপির আমলে এই উত্থান হয়েছিল এবং এই র্যাব যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সত্যিকারের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান করলো, এমনকি ক্রস ফায়ার বা এনকাউন্টার যাই বলেন না কেন, সেটা আইনসম্মত না হলেও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ হলেও এটা কিন্তু তুমুল জনপ্রিয় ছিল। র্যাবকে দেখলে মানুষ একটা মনে করতো, যাক আমি নিরাপদ। ওই কালো পোশাক পরা যখন কি গাড়িগুলি যাইতো, মানুষ আশাহত হইতো আর অপরাধীরা একেবারে গর্তে লুকাইতো। এবং র্যাবের প্রাথমিক যে কার্যক্রমগুলো অসাধারণ ছিল, এটা স্বীকার করতে হবে। আপনি যতই এখন র্যাবের বিরুদ্ধে বলেন না কেন, কিন্তু র্যাবের উত্থানটা শুধু চিন্তা করেন। তারপরে চললো বিএনপি র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেনি, একটা উদাহরণ নেই। দেখান একটা উদাহরণ নেই। আচ্ছা, বিএনপির পরে 111 আসলো, 111-এর সরকারও র্যাবকে ব্যবহার করেনি রাজনৈতিকভাবে। আমি বারবার বলছি যে র্যাব শুরু থেকেই দুষ্কৃতিকারীদের দমনের জন্য, অপরাধীদের দমনের জন্য যেই পরিমাণ এফোর্ট দিয়েছিল, এবং বিএনপি অন্তত এইটুকু ক্রেডিট নিতে পারে যে বিএনপির সময় দুষ্কৃতিকারীদের এইরকম, অপরাধীদের এইরকম দাপট এটা ছিল না। এটা তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সেই ধারাবাহিকতা 111 সরকারের দেখিয়েছে। কিন্তু হাসিনার আমলে হায় আল্লাহ, র্যাবকে এমন পচাইলো, এটা একটা দলীয় সশস্ত্র বাহিনীতে রূপ নিয়ে নিল। এবং পরিণতি কি হলো? আমেরিকার এই যে ট্রাম্পের রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দল মিলে নিষিদ্ধ করে দিল র্যাবের। বলছে বাবারে, এই র্যাবকে আমরা কোনো ট্রেনিং দেবো না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 7 জন কর্মকর্তা, এই বেনজির, কিলার বেনজির, কুখ্যাত বেনজির, মাফিয়া বেনজির সহ 7 জন কর্মকর্তাকে তারা স্যাংশন দিয়ে দিল। বলল যে এরা চিরকালের মতন, এই বেনজির এবং তার পরিবার, এদের আর আমেরিকায় সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেল। হাসিনা কি করলো জানেন? চৌধুরী আব্দুল আল মামুন এখন যে কারাগারে আছে, তাকে আবার বানাইলো হচ্ছে, পোস্টিং দিল ওই র্যাবের ডিজি হিসাবে। আর ওই বেনজিরকে যখন নাকি স্যাংশন দেয়, তখন বেনজির ছিল পুলিশের আইজি। উনি আবার বেশ ওই শেখ হাসিনার ঢঙে বললেন, আমার কি অপরাধ, আমি কিছুই জানি না। 71 এখনো মনে আছে, সেই ফারজানা রূপার